আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ভাবুন তো, এমন একটা দাবার বোর্ডের কথা যেখানে আসলে বুড়ে থেকে শুরু করে রাজা উজির সবাই ভাবছে তারা নিজেদের বুদ্ধিতে আসলে খেলছে এবং নিজেদের ইচ্ছা মতো তারা চাল দিচ্ছে। কিন্তু হঠাৎ যদি আপনি খেয়াল করেন যে দাবার বোর্ডটাই আসলে অন্য কারো বিছানো, আর গুটিগুলোর নড়াচড়া নিয়ন্ত্রণ করছে পর্দার আড়ালের অদৃশ্য কোনো এক হাত, তখন কেমন লাগবে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা কোনো রূপকথার গল্প আসলে শোনাতে বসিনি। শোনাবো না কোনো ভিনদেশী উপকথাও। আজ আমরা কথা বলবো আমাদের এই যে প্রিয় বাংলাদেশ, এই প্রিয় বাংলাদেশের বর্তমান রাজনীতির সেই অদৃশ্য সুতো আর ছায়াযুদ্ধ নিয়ে, যা হয়তো আমার আপনার চোখের সামনেই ঘটছে, অথচ আমরা তার পেছনের অঙ্কটা মেলাতে পারছি না। আজকে আপনাদের সামনে এমন কিছু তথ্য ও বিশ্লেষণ তুলে ধরবো যা শোনার পর দেশের চলমান যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে আপনার এতদিনের চিন্তাধারাটাই হয়তো পাল্টে যাবে। একদিকে একটি জনবান্ধব দলের মার্কিন রাষ্ট্রদূতের কাছে গিয়ে নালিশ ঠোকা, আর অন্যদিকে খোদ রাষ্ট্রপতির একটি ফোনালাপ নিয়ে রাষ্ট্রযন্ত্রের ভেতরে রীতিমতো ভূমিকম্প। এই দুটো ঘটনার বিন্দুগুলোকে এক করলে যে রেখাটি তৈরি হয়, সেটি আসলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ কি? আসুন একটু তলিয়ে দেখে বোঝার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, শুরুতেই আসি একটি অত্যন্ত চমকপ্রদ রাজনৈতিক নাটকের কথায়। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কার্যালয়ে একটি বৈঠক হয়ে গেল। কার সাথে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে। প্রকাশ্যে একদম ঢাকঢোল পিটিয়ে সংবাদ মাধ্যমে এনসিপির পক্ষ থেকে বলা হলো তারা নাকি মার্কিন রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ এবং সাম্প্রতিক একটি বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের উদ্বেগের কথা তুলে ধরেছেন। খুব সুন্দর কথা, তাই না? মনে হচ্ছে যেন জনগণের একেবারে আসল পাহারাদার তারা। কিন্তু এখানেই আসলে লুকিয়ে আছে আসল টুইস্ট। এর জন্য একটু পেছনের দিকে তাকাতে হবে। চলুন একটু পেছনের দিকে তাকাই। এই যে বাণিজ্য চুক্তি নিয়ে তারা আজ এত সরব, জনগণের উদ্বেগের কথা বলে বিদেশি রাষ্ট্রদূতের কাছে তারা নালিশ করছেন। গত ১-১.৫ বছরে এই চুক্তি নিয়ে তারা কোথায় ছিলেন? ডক্টর ইউনূসের সময় থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের এই ৫ মাস পেরিয়ে যাওয়া, এই দীর্ঘ সময়ে জাতীয় সংসদে কিংবা রাজপথে এই চুক্তি নিয়ে তাদের মুখ থেকে একটি টু শব্দ কিন্তু আমরা শুনিনি। হঠাৎ করে এই ঘুম ভাঙার কারণ কি? আসলে যখন চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে, সাধারণ মানুষ যখন প্রশ্ন তুলছে যে এনসিপি কেন দেশের স্বার্থ বিকিয়ে দেয়া এই চুক্তি নিয়ে চুপ, ঠিক তখনই নিজেদের পিঠ বাঁচাতে এই লোক দেখানো উদ্বেগের নাটক। আর সবচেয়ে হাস্যকর অথচ করুণ বিষয়টি হলো এই উদ্বেগের কথা তারা কাকে বলছেন? দেশের জনগণকে নয়, বলছেন মার্কিন একজন রাষ্ট্রদূতকে। সুপ্রিয় দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু ভালো করে ফিরে তাকাই, তাহলে আমরা দেখব মির্জাফরের যুগেও কিন্তু ক্ষমতার পালাবদল এভাবেই হতো। যখন সিরাজউদ্দৌলার কোনো সিদ্ধান্তে আপত্তি থাকতো, তখন দেশীয় আমরত্বরা ছুটে যেতেন রবার্ট ক্লাইভের কাছে। আর যেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি আমরা, শুধু চরিত্র আর পোশাকগুলো বদলে গেছে। কিছুদিন আগ পর্যন্ত আমাদের দেশের রাজনীতিতে একটি বড় অভিযোগ ছিল। অভিযোগটি হচ্ছে আওয়ামী লীগ নাকি ভারতকে মুরব্বি মেনে দেশ বিক্রি করে দিয়েছে। সেই অভিযোগ যারা সবচেয়ে বেশি করতেন, আজ তাদের আচরণ দেখে কি মনে হচ্ছে না যে তারা শুধু মুরব্বি বদল করেছেন? দিল্লির জায়গায় এখন তারা ওয়াশিংটনের দাসত্ব কিংবা গোলামি যেটাই বলেন না কেন, সেটা তারা মেনে নিচ্ছেন। দর্শক, মার্কিন রাষ্ট্রদূতকে কি তারা নতুন ভগবান হিসেবে ধরে নিয়েছেন, যার কাছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, এমনকি সংস্কার উদ্বেগ নিয়েও নালিশ করতে হবে? স্বাধীন সার্বভৌম একটি দেশের রাজনৈতিক দল যখন নিজেদের দেশের সমস্যা নিয়ে ভিনদেশি কিনে দূতের কাছে ধার না দেয়, তখন আসলে বুঝতে হবে আমাদের রাজনৈতিক দেউলিয়ত্ব আসলে কোন তলানিতে গিয়ে ঠেকেছে।
এবার চলুন রাজনীতির মাঠ থেকে একটু আমরা বঙ্গভবনের দিকে চোখ ফেরাই। সেখানে কি চলছে? সেখানে চলছে একটা স্নায়ুযুদ্ধ। বাজারে হঠাৎ করেই একটা খবর চাউর হয়েছে। গত মে মাসে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, তখন নাকি ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার টেলিফোনে কথা হয়েছে। আর এই কল রেকর্ড নাকি সরকারের হাতে চলে এসেছে, যার কারণে রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগের জন্য বর্তমান সময়ে একটি মহল চাপ দিচ্ছে। শুনতে একেবারে হলিউডের থ্রিলার মুভির মতো মনে হচ্ছে, তাই না? আমারও কিন্তু এমনটাই মনে হচ্ছে। কিন্তু একজন সচেতন রাজনৈতিক পর্যবেক্ষক কিংবা বিশ্লেষক হিসেবে যখন বিষয়টির গভীরে প্রবেশ করি, তখন কিন্তু অন্য একটি গন্ধ পাই। দেখুন, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও বিশ্লেষক মহসিন রশিদ একটি বক্তব্য করেছেন। সেটি হচ্ছে, এই ফোনালাপের গল্পটা আসলে কতটা সত্য, নাকি কিছু ঘটেছিল, নাকি পুরোটাই একটা ডিপ ফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা কোনো অডিও, যা দিয়ে রাষ্ট্রপতিকে বিপদে ফেলার একটা ফাঁদ পাতা হয়েছে। ওনার বক্তব্যটা আমি শুনেছি এবং শুনে আমার নিজেরও এখানে একটু খটকা লাগলো। এবং আমি এই যে এনসিপির রাষ্ট্রদূতের সাথে বৈঠক, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার একটি কঠোর গুঞ্জন, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে আইন অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরলে শেখ হাসিনার যে ফাঁসির রায় রয়েছে, সেই ফাঁসির রায় কলমের খুঁচায় ঠেকাতে পারেন এই রাষ্ট্রপতি। কারণ তিনি কিন্তু আওয়ামী লীগ আমলের এবং শেখ হাসিনার হাত ধরেই রাষ্ট্রপতি হয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে শেখ হাসিনার দেশে আসা ঠেকাতে বা শেখ হাসিনা দেশে আসার পর তার রায়ে কোনো পরিবর্তন যেন না আসে, তার জন্য কি বর্তমান সময়ে রাষ্ট্রপতিকে সরানোর জন্য আরেকটি নতুন কোনো চক্রান্ত শুরু হলো? এটা কিন্তু আমার প্রশ্ন নয়, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেরেটিভ এবং পাল্টা নেরেটিভ আমরা দেখছি, সেই সকল নেরেটিভ এবং পাল্টা নেরেটিভ থেকে নিয়ে আসা কিছু তথ্য উপাত্ত। তবে এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব একটি বক্তব্য গণমাধ্যমে আজকে করেছেন। তিনি বলেছেন, সরকার এই বিষয়ে কোনো কিছু জানে না। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল একটি গোষ্ঠী এখানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যারা মুদ্রা কথা দেশের স্থিতিশীলতা কোনোভাবে পছন্দ করছে না, দেশের রাজনৈতিক ভারসাম্য তাদের কাছে পছন্দ হচ্ছে না। দর্শক, এবার একটু যুক্তি দিয়ে চিন্তা করুন। প্রথমত, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কোনোভাবে কিন্তু ইসরায়েলের মুসাদ বা পাকিস্তানের আইএসআই এর নয়, যে লন্ডনে বসে কে কার সাথে কোন নম্বর থেকে কথা বলছে তা তারা অনায়াসে ট্রেক করে ফেলবে। আর যদি ধরেও নেই যে ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা এই কল রেকর্ড আমাদের সরকারের হাতে তুলে দিয়েছে, তাহলে প্রশ্ন থেকে যায়, কেন তারা এই কাজ করবে? তাদের উদ্দেশ্য কি? কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো, ধরে নিলাম রাষ্ট্রপতি কথা বলেছেন, তাতে আইনি সমস্যা কোথায়? সংবিধানে বা দেশের প্রচলিত আইনে কি এমন কোনো ধারা আছে যেখানে বলা হয়েছে যে দেশের রাষ্ট্রপতি সাবেক কোনো প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন না বা যোগাযোগ করতে পারবেন না? আদালত কি এমন কোনো নিষেধাজ্ঞা দিয়েছে? একেবারেই না। শেখ হাসিনা হয়তো গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছেন, কিন্তু তিনি তো আর আইনিভাবে এমন কোনো সাজাপ্রাপ্ত আসামি নন যার সাথে কথা বলা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য হবে। তিনি গণঅভ্যুত্থানে যা ঘটিয়েছেন সেটার জন্য হয়তোবা একটি রায় তার উপর ঝুলে আছে। তাহলে এই ফোনালাপের ধোঁয়াশা কেন তৈরি করা হচ্ছে? কারণটা আসলে অন্য জায়গায় আমি যেমনটি বলেছিলাম। এই ফোনালাপের কোনো কারণ হয় না। আসলে এটি একটি অজুহাত। বর্তমান সরকার এবং এর পেছনে অদৃশ্য কারিগররা আসলে ভেতরে ভেতরে চরম আতঙ্কে বর্তমান সময়ে ভুগছেন। তারা হিসাব নিকাশ করছেন যে আগামী নির্বাচনের আগে যদি বর্তমান রাষ্ট্রপতি ক্ষমতায় থাকেন, তবে পরিস্থিতি একেবারে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যেভাবেই হোক তাকে সরিয়ে নিজেদের পছন্দের কাউকে বঙ্গভবনে বসাতেই হবে। আর এই কাজটি করার জন্যই এই কল রেকর্ডের নাটক, এই পদত্যাগের গুঞ্জন। বাজারে মেজর হাফিজ
আমলা নাসিমুন গনি বা আব্দুল সাত্তারের মতো নামগুলো ভাসিয়ে দেয়া হচ্ছে মূলত পাবলিক রিয়াকশন কিংবা জনগণের যে মনোভাব সেই মনোভাব বোঝার জন্য। গোয়েন্দা সংস্থাগুলো আসলে দেখতে চাইছে অমুককে রাষ্ট্রপতি বানালে দেশের মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে। অর্থাৎ পুরো দেশটাকে তারা এখন একটা পরীক্ষাগার বা ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে। আর আমরা সাধারণ নাগরিকরা হচ্ছি সেই ল্যাবরেটরির ছোট্টখাটো গিনিপিগ। কিন্তু এই যে এত সব নাটক, এত সব অজুহাত, এত সব ক্ষমতার রদবদল, এর পেছনের আসল চিত্রনাট্যকার কে? আমরা যদি জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোর দিকে ফিরে তাকাই, তাহলে কি সত্যিই মনে হয় যে পুরো আন্দোলনটাই ছিল নিছকই আমাদের দেশের সাধারণ যে ছাত্র বা জনতা তাদের স্বতঃস্ফূর্ত এক বিস্ফোরণ? হয়তো সাধারণ মানুষের আবেগ সেখানে ছিল, কিন্তু সেই আবেগকে সুকৌশলে কাজে লাগিয়ে যে একটি আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট বা ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে তা আজ কিন্তু আর কোনোভাবে গোপন বিষয় নয়। কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, আর এর পেছনে কলকাঠি নেড়েছে সেই পরাশক্তিরা, যারা আজ এনসিপির কার্যালয়ে বসে চা খায় আর মুচকি হাসে। এখনো দেখুন, দেশে একের পর এক মার্কিন প্রতিনিধি আসছে, কখনো স্বাস্থ্য বিশেষজ্ঞের নামে, কখনো অন্য কোনো আবরণে। তারা এখানে ওখানে যেভাবেই হোক গোপন বৈঠক করছেন। আর অন্যদিকে আমাদের দেশেরই কিছু লোক যারা বিদেশের মাটিতে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে ছক করছেন। তারা হয়তো নতুন কোনো থার্ড ফোর্স কিংবা তৃতীয় শক্তিকে চাইছেন ক্ষমতায় আনতে, এবং এই স্বপ্নটা কিন্তু তারা ২০২৪ সালের পর থেকেই দেখা শুরু করেছেন। এই যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এত গুঞ্জন, এত নাটক, রাজনৈতিক দলগুলোর বিদেশি প্রভুদের কাছে আত্মসমর্পণ, আর দেশে অদৃশ্য শক্তির অবাধ বিচরণ, এগুলো সবাই এক সুতোয় গাঁথা। আমরা এক আধিপত্যবাদের দিকে চলে যাচ্ছি। দেখুন, আসলে আমাদের অজান্তেই অন্য এক আধিপত্যবাদের শেকল আমাদের পায়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা অনেকেই টের পাচ্ছি না। আমরা ভেবেছিলাম আমরা স্বাধীন হচ্ছি, কিন্তু আমরা আসলে একটা বৃহৎ ভূ রাজনৈতিক খেলার গুটিতে বর্তমান সময়ে পরিণত হয়েছি। পরিশেষে শুধু একটু বলতে চাই, একটি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু কাগজে বা কলমে কিন্তু হয় না, তা থাকতে হয় সেই দেশের নেতাদের মেরুদণ্ডে এবং জনগণের চেতনায়। যে খাঁচার দরজা খোলা অথচ ভেতরে বসে পাখিটি ভাবছে সে স্বাধীন, তার চেয়ে বড় বন্দিদশা বা বোকা আর হয় না। আমাদের রাজনৈতিক দলগুলো যদি আজও জনগণের শক্তির চেয়ে বিদেশি দূতাবাসের আশীর্বাদকে বড় করে দেখে, যদি রাষ্ট্রযন্ত্রের শীর্ষ পদগুলো নিয়ে এমন নোংরা এবং শিশুতোষ খেলা চলতে থাকে, তবে আমাদের এই যে তথাকথিত গণতান্ত্রিক উত্তরণ, এটা অচিরেই একটা নতুন স্বৈরতন্ত্র বা নব্য উপনিবেশবাদের রূপ নেবে। তা কিন্তু একদমই বলার অপেক্ষা রাখে না। তারপর বোর্ডের এই খেলা হয়তো চলতেই থাকবে, কিন্তু সময় এসেছে আমাদের সিদ্ধান্ত নেয়ার। আমরা কি চিরকাল বুড়ে হয়েই থাকব, নাকি নিজের দেশের মাটি শক্ত করে দাঁড়িয়ে বলতে শিখবো আমাদের দেশের ভাগ্য আমরাই নির্ধারণ করব? চিন্তা করার দায়িত্বটা আপনাদের উপরই ছেড়ে দিলাম সুপ্রিয় দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন এবং দেশের স্বার্থে নিজেদের বিবেককে সর্বদা জাগ্রত রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।